সুভার ঘুম ভেঙেছে। বহু সময় হলো বিছানায় শুয়ে থাকা অর্ণর দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রচন্ড রাগ হচ্ছে তার অর্ণর উপরে। অর্ণ শুয়ে আছে, মাঝে মধ্যে আবার সুভার দিকে তাকিয়ে হাসছে। এই সুন্দর হাসি টোল পড়া গালটা দেখে সব রাগ কোথায় যেন উড়ে যাচ্ছে সোফায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। পরনে শাড়িটা এলোমেলো হয়ে আছে, মাথার ভিজে চুলগুলো ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরপর হাঁচি দিয়ে উঠছে, টিস্যু দিয়ে নাক মুছছে আর মনে মনে বকাবকি করছে অর্ণকে। সুভার ইচ্ছে করছে অর্ণর মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলতে। তখনই অর্ণ চোখ খুলে তাকিয়েছে সুভার দিকে। চোখ খুলতেই মহারানীর রাগান্বিত মুখশ্রী নজর এলো তার। সুভার রাগের কারণ বুঝলো অর্ণ। ঠোঁট কামড়ে হাসলো সে। অর্ণর এই হাসি সহ্য হলো না সুভার। সোফায় থাকা কুশনগুলো এক এক করে ছুঁড়ে মেরেছে অর্ণর মুখের উপরে। পরিবর্তন হলো না কিছুই, অর্ণ হেসেই যাচ্ছে এখনো। সুভা এবার উঠে চলে যেতে চাচ্ছিল রুম থেকে। অর্ণ দ্রুত উঠে এলো, তখন দাঁড়িয়ে থাকা শোভাকে কোলে তুলে নিল। বিরক্ত হয়ে বলল শোভা, অর্ণ করছেনটা কি? হাঁটতে পারবে তুমি? ওর কথার মানে বুঝতে পেরে লজ্জা পেল শোভা। মুখ লুকিয়ে নিল তার বুকে, হেসে ফেল অর্ণ। আমার কথায় লজ্জা পেয়ে আমার বুকেই মুখ লুকানো হচ্ছে? বা বিয়ের পর বউ আমার চিনির মতো মিষ্টি হয়ে গেছে। শোভা চুপটি করে বসে রইল অর্ণর কথার প্রতি উত্তরে। কিছুই বলল না সে। অর্ণ শোভাকে আবার বিছানায় বসিয়ে দিল। কাবার্ড থেকে একটা শার্ট বের করে পড়তে পড়তে বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। যাওয়ার আগে বেড সাইড টেবিলের উপর ঔষধ আর পানির গ্লাস রেখে গেছে। কিরণ ছাদে দাঁড়িয়ে আছে, কি যেন ভেবে যাচ্ছে সে। ওইদিকে তাদের বাসার গেটের সামনে বাইক নিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিয়ান। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে কিরণের ফোনে। কিয়ানের রাগিনী রাগ করেছে। রাগ ভাঙাতে সে ছুটে এসেছে এত দূর, কিন্তু রাগ ভাঙবে কি? ফোনটাই তো তুলছে না কিয়ান ছাদে দাঁড়িয়ে থাকা কিরণকে দেখে যাচ্ছে। ওইদিকে কিরণ রেগে তাকিয়ে আছে কিয়ানের দিকে। তাদের মধ্যে ঝামেলা হয়েছে বড়সড়। কিয়ান অরণ্যকে বকাঝকা করছিল। চর্চা তুরি করে সুভাকে ঠিকই বিয়ে করলো, অথচ তার বিয়ের বেলা 1 মাস দেরি কেন? এদিকে সুভা যে অভিমান করে বসে নেই কিয়ানের উপরে, সেটাও তো জানে না কিয়ন। নইলে কাল থেকে এতবার ফোন দিল, সুভা একবারও রিসিভ করলো না কেন? অর্ণর জন্য তাদের ভাই বোনের মধ্যে মনে মনে দ্বন্দ্ব লেগেছে। আবার কিরণকে কাছে পাওয়া হলো না তার। সব দিক থেকে কিয়ান বেচারের লস হলো। সুভার জন্য টেনশন হচ্ছিল কিয়ানের। অর্ণর উপরে সব রাগ তখনই ছেড়েছে কিরণের উপরে। কিরণ কষ্ট পেয়েছে তার কথায়, পণ করেছে আর ভাববে না কিয়ানকে নিয়ে। মাথা ঘোরাতেই একটা কম বয়সী মেয়েকে চোখে পড়ল কিয়ানের। মেয়েটা কথা বলতে চাইছে তার সাথে। কিয়ান মেয়েটাকে ভালো করে দেখে বুঝলো এইটা রিফাতের চাচাতো বোন। কিন্তু এই মেয়ে এদিকে দিয়ে যাচ্ছে কোথায়? বেশি কিছু না ভেবে মেয়েটার কথার উত্তর দিল কিয়ান। এদিকে কিরণ ছাদে দাঁড়িয়ে সবটাই দেখছে। রাগে চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তেই। ছাদে থাকা ফুলের টবে একটা লাথি মেরে ভেঙে ফেলেছে কিরণ। রাগে ফুসতে ফুসতে নেমেছে নিচে। কিরণ এসেছে তাদের বাড়ির গেটের সামনে। এদিকে এখনো কিয়ান কথা বলেই যাচ্ছে ওই মেয়েটার সাথে। কিরণ গিয়ে কিছুই না বলে কিয়ানের হাতে থাকা হেলমেটটা কেড়ে নিয়ে এক আছাড়ে ফেলে দিয়েছে মাটিতে। পাকা রাস্তা পড়ার কারণে হেলমেটটা আধো ভাঙা হয়ে গেছে। কিয়ান হা করে একবার তাকাচ্ছে তার প্রিয় হেলমেটের দিকে, তো একবার তাকাচ্ছে কিরণের দিকে। কিয়ান কিছু বলতে যাবে, কিরণ এসে ওর মাথার চুল টেনে ধরেছে। বেচারা কিয়ান বলে উঠেছে তখন, কি করছো রাগিনী? হবু স্বামীর গায়ে হাত তুলতে নেই, আল্লাহ পাপ দেবেন। হবু বউকে পাত্তা না দিয়ে যে অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করছেন, এসব দেখে আল্লাহ পাপ দেবেন না? ভুল ভাবছো তুমি। এই মেয়েকে আমি চিনি না, আজকেই দেখলাম। চিনেন না? না। এবার কিরণের মেজাজ বিগড়েই গেল কিয়ানের মিথ্যে কথা শুনে। 2 হাতে কিয়ানের মাথার চুল টান দিয়ে বলল, চিনেন না? তাহলে এতক্ষণ দাঁত কেলিয়ে কি কথা বলছিলি? কাল নাগিনী ছাড় বলছি। জোয়ান বয়সের টাকলা বানিয়ে দিবি আমাকে? কিরণ কিয়ানকে ছেড়ে দিয়ে মুখে ভেঙচি কেটে দিয়ে বলল, হ্যাঁ, তোকে ধরার জন্য বসে আছি আমি, যা ছেড়ে দিলাম। কিয়ান তখন কিরণের হাতটা ধরে তার বুকে রাখলো, ঘাড় কাত করে কিরণের দিকে তাকিয়ে বলল, তুমি ছেড়ে দিলে আমি মরে যাবো রাগিনী। কিছু না বলে কিরণ মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। এদিকে কিরণ আর কিয়ানের ঝগড়া দেখে মেয়েটা পালিয়েছে। তখনই কিরণ রেগে তাকিয়ে আছে মেয়েটা যাওয়ার দিকে। কিয়ান কিরণের রাগ ভাঙাতে চাইছিল। বাইক থেকে
নেমে দাঁড়িয়ে এসে কিরণের সামনে। কিরণ প্রচন্ড রেগে আছে, পাশ কেটে চলে যেতে চাইলে কিন্তু যাওয়ার আগে কিয়ান ধরে নিল হাত। এক টানে নিজের কাছে নিয়ে আসলো কিরণকে। বাচ্চাদের মতো ইনোসেন্ট মুভ করে বলল, রাগিনী কি রাগ করেছে? রাগিনী কি এমনি এমনি রাগ করে? তাছাড়া কি, রাগিনীর স্বভাবটাই তো কারণে অকারণে রাগ আমাকে দেখানো। কিরণ রেগে তাকালো কিয়ানের দিকে, বুকে খুশি মেরে বলল, যাচ্ছি তাহলে, ওই মেয়ের সাথে গিয়ে ইটিস পিটিস করুন। কিয়ান আবারও টান দিল কিরণের হাতে, মাথাটা শক্ত করে চেপে ধরলো তার বুকে। আদুরে কঞ্চে বলে উঠল তাকে, আমার যে রাগিনী কি লাগবে? কিরণের রাগ অভিমান সব কোথায় যেন উড়েই গেল মুহূর্তে। সেও মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরলো কিয়ানকে। ছাদে দাঁড়িয়ে থাকা শোভা কিয়ান আর কিরণকে স্পষ্টই দেখতে পাচ্ছে। দুজনের এমন দুষ্টি মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগে তার। শোভা খেয়াল করলো কেউ আসছে, তার পেছনে তাকাতে দেখতে পেল অরণ্যকে। কিয়ান আর কিরণকে এভাবে দেখে নেবে তাই অরণ্যর হাত টেনে নিয়ে গেল তাকে অন্যদিকে। অরণ্য হাসলো শোভার কাছে, কিছু না বলেই কোলে নিল বউকে। দেখলে, বলেছিলাম না আমার আদরের ডোজ হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ করবে। আমার আদরের অভাবেই তুমি বুড়িদের মতো কিটকিটে মেজাজ নিয়ে ঘুরতে। বুঝতে পারলে তো এখন? শোভা তার কিরমির করে মনে মনে বলছে। তখন যেখানে সেখানে আমাকে কোলে নিতে হবে কেন আপনাকে? শোভা থেমেছে তার কিছুক্ষণ না যেতেই বলে উঠেছে অরণ্য। বউ আমার, বাড়িটাও আমার, কখন কোথায় কোলে নেব এটাও আমার ইচ্ছা। শোভা হাঁ করে চেয়ে রইল অরণ্যর মুখপানে। তার মনের কথা বুঝে নিল কিভাবে এই লোক। শোভার এমন বোকা বোকা চাহনি দেখে হেসে ফেল অরণ্য। দেখলে, বলেছিলাম না আমার আদর হোমিওপ্যাথিক ডোজের মতো কাজ করবে। আমার আদরের অভাবেই তুমি বুড়িদের মতো কিটকিটে মেজাজ নিয়ে ঘুরতে। বুঝতে পারলে তো এখন? শোভা একটা ক্যাবলা মার্কে হাসি দিয়ে বলল। খুব ভালো করে বুঝতে পেরেছি। অরণ্যর কোলে থাকা অবস্থাতেই শোভা ছোটে চুমু দিয়ে বলল, চলো রুমে যাই, বাকি আদরটা পুষিয়ে দেই। শোভা খুশি মারল অরণ্যের বুকে, পিটপিট করে কিছু বলল। অরণ্য তেমন পাত্তা দিল না, হাঁটা ধরল নিজের রুমের দিকে। পড়ে যাওয়ার ভয়ে শোভা তখনই আঁকড়ে ধরল অরণ্যের গলা। কিয়ান আর কিরণের বিয়ের দিনটি এগিয়ে আসছে। এদিকে অরণ্য আর শোভার বিয়ে 2 সপ্তাহ হতে চলল। সম্পর্কটা এখনো আগের মতোই আছে। দিন দিন অরণ্যের টক্সিটি বেরিয়ে চলেছে। শোভা ভারী বিরক্ত অরণ্যর কাজে। মাঝে মধ্যে মনে হচ্ছে অরণ্য তাকে ভালোবাসে না মোচেও। মনে তখন প্রশ্ন জাগে, ভালো না বাসলে এত কিছু করে অরণ্য তাকে বিয়েটা করলো কেন? প্রতিশোধ নেবে বলে। কিন্তু শোভা কি তখন ভুল ছিল? ওর জায়গায় অন্য কেউ থাকলে কি এমন করতো না? এই 2 সপ্তাহ কতটা পরিবর্তন হয়ে গেছে শোভা ভাবলে অবাক লাগে তার। অন্যর করা পাগলামোগুলোতে বারবার সায় জানাতে ইচ্ছে হয়। রাগ দেখি কিছু বললেও সই নাই বাধ্য মেয়ের মতন। কেন এমন হচ্ছে? এই প্রশ্নের উত্তর জানা নেই তার। চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়ল শোভা। গাল ফুলিয়ে অনেকক্ষণ হলেও বসে আছে বিছানার এক কোণে। হাতে থাকা অর্ণর ফোনটাতে কি যেন দেখছে সে। মিহি আদেশের সাথে অনেকগুলো ছবি অর্ণের। ছবিগুলোতে সবগুলি ছবিতে এক একজনের মুখের ভঙ্গিমা আর দাঁড়ানোর স্টাইল দেখে মন খারাপের মধ্যেও হাসি পাচ্ছে শোভার। ফোনটা রেখে দেবে তখনই চোখে পড়লো একটা ছবি। মুখটা তার কেমন যেন হয়ে গেল মুহূর্তে। মনে মনে রাগ লাগলো। অরণ্যের হাত ধরে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে আনহা। দুজনেই তাকিয়ে আছে দুজনের মুখের দিকে। ছবিটা দেখে মাথায় আগুন জ্বলে উঠলো শোভার। পরক্ষণে আবার অন্য ছবিগুলো লক্ষ্য করলো। কোনো ছবিতেই কাছাকাছি নেই অরণ্য আর আনহা, তবে প্রতিটিতেই অরণ্যর দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এই চাহনি আর আনহার মুখের হাসি বলে দিচ্ছে সে কতটা পছন্দ করতো অরণ্যকে। এবার নিজের উপরই নিজেই রাগলো শোভা। সে কি ভুল করেছে অরণ্য আর আনহার মাঝে এসে? বিছানায় ফেলে রাখা ফোনটা রিংটোনের আওয়াজ কানে আসছে। ধ্যান ভাঙলো শোভার। অর্ণর ফোনটা রেখে দিয়ে নিজের ফোনটা তখনই হাতে তুলে নিল। সাব্বির ফোন দিয়েছে তাকে। বুঝতে বাকি নেই কারণটা। অফিসের পেন্ডিং কাজগুলোর জন্য সাব্বির বারবার ফোন দিচ্ছে তাকে। কোনো গুরুত্বপূর্ণ মিটিং হলে তাকে ছাড়া সামলাতে পারে না সবটা। কিয়ান অসুস্থ হয়ে পড়ায় যেতে পারছে না অফিসে। আগের মতো দশা হয়েছে আবারও। শোভা যেতে চাইলে অরণ্য তাকে মানা করে বারবার। কেন যেতে দেয় না? কারণটা অজানা তার। এই বন্দির জীবন ভালো লাগছে না শোভার। বিছানা থেকে উঠে গিয়ে যেতে চাইছিল রুমের বাইরে। ওয়াশরুম থেকে তখন বেরিয়ে এসেছে অরণ্য। গম্ভীর কণ্ঠে বলে উঠেছে শোভাকে, রুম থেকে বেরোতে বলেছি আমি তোমাকে। পাজরে থেমে গেল শোভার। ফ্রিকুচকে অন্যদিকে তাকালো সে।
মেজাজ দেখিয়ে বলে উঠল, নিজেকে কি ভাবছেন আজকাল? ওয়াশরুমে যেতে হলেও আমাকে আপনার পারমিশন নিতে হবে কেন? অর্ণ বাঁকা হেসে এগিয়ে এলো তার কাছে। হুট করেই সুভার কোমর চেপে তাকে নিজের কাছে নিয়ে এলো। সুভা হাত দুটো আপনা আপনি চলে গেল অর্ণর কাছে। সুভা কিছু বলতে নিল, অর্ণ তাকে থামিয়ে দিল। সুভার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, বিকজ ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি। আমার অনুমতি ছাড়া এক পা নড়লেও শাস্তি দিব তোমাকে। দিন দিন আপনি এমন হয়ে যাচ্ছেন কেন? আমি শুরু থেকেই এমন ছিলাম, তুমি ভুল ভেবেছ। সুভার কি যেন হলো। অরণ্যর দুই গায়ে হাত রেখে ছলছল চোখে তার দিকে তাকিয়ে বলে উঠল, ভালোবাসেন আমাকে? চুপ রইল অরণ্য। চোখ মুখ তার স্বাভাবিক, সেই আগের মতোই। সুভাকে ছেড়ে দিয়ে বলল, শার্টের বোতাম লাগিয়ে দাও। কথা কাটলেন। অর্ণ সুভার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজিয়ে দিল, কাছে টেনে পরপর কয়েকটা চুমু দিল তার পুরো মুখ জুড়ে। ভারী শ্বাস ফেলছে শোভা। অরণ্যকে শক্ত করে জড়িয়ে ধরেছে সে। অরণ্য এবার শোভার কানের কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল তাকে, এরপরও উত্তর চাই তোমার। শোভা কিচ্ছু বলল না, চুপচাপ মাথা রাখলো অর্ণর বুকে। অর্ণ হেসে হাত বুলিয়ে দিল তার মাথায়। কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে হসপিটালের জুনিয়র ডক্টররা সবাই সিলেট যাবে, গাইড করার জন্য যেতে হবে অরণ্যকে। যদিও যাওয়ার কথা ছিল আদৃশের, তবে হাবাগোবা আদৃশের অরণ্যকে ছাড়া চলে না। সকাল থেকে ফোন দিয়ে বিরক্ত করে যাচ্ছে তাকে। না পেরে সিদ্ধান্ত নিয়েছে অরণ্য, সেও যাবে আদৃশের সাথে। সুভাষ শুনে মনে মনে খুশি হয়েছে, ভেবেই রেখেছে অনেক কিছু। অর্ণ চলে গেলে একবার নিজের বাসায় যাবে, কিয়ান কেমন আছে দেখে আসবে। কতদিন হলো বাড়ির লোকগুলোকে দেখি না সে। অফিসের সব কাজগুলো বুঝিয়ে দিয়ে আসতে হবে সাব্বিরকে। সুভা অন্যদিকে মন খারাপ করেই থাকে, তবে আজকে তার খুশির কারণ বুঝতে পারছে না অরণ্য। অরণ্য চলে যাচ্ছে কোথাও, বাড়ি ফিরবে না 2-1 দিন। এই জন্যই কি এত খুশি সুভা? কথাটা মাথায় আসা মাত্র ওই রাগে চোখ মুখ লালচে বর্ণ ধারণ করলো অরণ্যর। রেগে বলল, অন্য দিন তো এত খুশি থাকো না তুমি। আমি কত কি বলি, একটু তো হাসো না। আজকে কি হলো তোমার? আমি কোথাও যাচ্ছি শুনে খুশি হয়েছো? সুভা চোখ বন্ধ করে শ্বাস ফেলল। অর্ণর হাত থেকে নিজের হাতটা ছাড়াতে চাইল। অর্ণর এমন ব্যবহারগুলোই অপছন্দ সুভার। মাঝে মধ্যে মনে হয় নিঃশ্বাস ছাড়ার আগে অর্ণর পারমিশন নিতে হবে তাকে। অর্ণ রেডি হচ্ছিল, পরনে থাকা শার্টটা তখন খুলে নিয়েছে। সুভাকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসেছে সে। সুভা তখন বেরিয়ে যেতে চাইল রুম থেকে, আটকা পড়লো আবারও। সুভা চলে যাচ্ছে বুঝতে পারা মাঝে অর্ণ এসে পাজা কোলে করে নিয়ে গেল তাকে বিছানায়। সুভাকে এক প্রকার ছুঁড়ে ফেলছে বিছানায়। বিরক্ত হয়ে উঠে যেতে নিলে অরণ্য আবারও বাধা দিল তাকে। রাগে হুশজ্ঞান হারিয়ে সুভা চর বসিয়ে দিল অর্ণর গালে। অর্ণ ঠিক আগের মতোই আছে, কিছুক্ষণ স্বাভাবিক থাকলো। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো সে। শক্ত করে সুভার চোয়াল চেপে ধরে রাগ মিশ্রিত কঞ্চে পড়ল, আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? সুভা অর্ণকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে কিছু বলতে চাইলো। অর্ণ সুযোগ দিল না তাকে, আঁকড়ে ধরলো তার গোলাপসম পাতলা ঠোঁট জোড়া। সুভা ছটফট করলেও তার দুহাত চেপে ধরলো অরণ্য। ঠোঁটের ছোঁয়া গভীর হলো তার। সুভা এতটা কাছে গিয়ে অর্ণর যখন তার হুশজ্ঞান হারালো, পাগলের মতো পেতে চাইলো তাকে, তখনই দরজায় করোনার লোক কেউ বারবার ডাকলো সুভা আর অরণ্যকে। অর্ণ না শুনলো, সুভা স্পষ্ট শুনতে পেয়েছে। স্পষ্ট অর্ণর মুখ চেপে ধরে কাঁপা কাঁপা কঞ্চে বলে উঠেছে, কিরণ ডাকছে আমাদের। অর্ণ তার মুখ থেকে সুভার হাত সরিয়ে নেশালো দৃষ্টিতে তাকালো তার মুখপানে। পুরো মুখ জুড়ে তার ছোটের ছোঁয়া দিয়ে বলল, ডাকুক। খারাপ কিছু হয়েছে হয়তো। দুনিয়া উল্টে যাক, আমার এখন তোমাকে লাগবে। কান্না পাচ্ছে এবার সুভার। ভালোভাবে বললেই তো শুনেই না, রাগ দেখালে উল্টো তার উপর নিজের সব রাগ ছাড়ে। অরণ্য হারিয়ে গেছে সুভার মধ্যে, ভালোবাসায় বুকে টেনে নিয়েছে তাকে। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে সুভা। পরের শাড়িটা এখন আর নেই। শাড়িটা খুলে কখন যে অরণ্য নিজের শার্ট পরিয়ে দিয়েছে তাকে, খেয়াল নেই সুভার সেদিকে। এত সময় হলো অরণ্য একবারের জন্য উঠে দেয়নি তাকে। এত জোরে শক্ত করে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে ছালি পালিয়ে যাবে সোফা। সুভাকে যে এবার যেতে হবে এই ভেবে অরণ্যর থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে ব্যথা পাওয়ার ভান করে পেটে দুহাত চেপে বলে উঠল সুভা। পেট ব্যথা করছে আমার। অরণ্য দ্রুত উঠে পড়ল। সুভাকে বিছানায় শুয়ে দিয়ে ওর পরনে থাকা নিজের শার্টটার নিচের দিকের কয়েকটা বোতাম খুলে সুভার ফর্সা মেয়েথিন পেটে
পরপর একটা চুমু দিল। সুভা খুবই বিরক্ত হলো অর্ণর বাচ্চামিতে। দাঁত কিরমির করে মাথায় হাত ঠেকিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। অর্ণ লক্ষ্য করলো এটা। উঠে গিয়ে সুভার এলোমেলো চুলগুলো সব কানের পাশে গুঁজে দিয়ে বলল, লাভবার্ড, আর কোথায় কোথায় ব্যথা করছে বলো। বললে কি করবেন? পুরো কথাটা শেষ করার আগে সুভার ঠোঁটে চুপ করে একটা চুমু দিয়ে বলে উঠল অরণ্য, মেডিসিন লাগিয়ে দিব। আপনি কি আসলেই ডাক্তার? সন্দেহ আছে তোমার? তা নয় তো কি। অরণ্য তখন হাসল। সুভার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমি ডাক্তার, তবে রোগীটা যদি হও তুমি, মেডিসিন হবে আমার ঠোঁটের স্পর্শ। সুভা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, বিরক্ত হয়ে পড়ল। এবার তো যেতে দিন, আর ভালো লাগছে না আমার। অরণ্য তো সুভাকে ছাড়লই না, বরং আরো কাছে গেল তার। সুভার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো, বলল, হুম, ছাড়বো না। তুমি আমার থেকে পালাতে চাইছো, আমি ভালোই বুঝতে পারছি। এমন করলে আমার সন্টু মন্টুরা আস্তে আস্তে আমি বুড়ো হয়ে যাব। সুভা আর কথা বলো না, চুপটি করে শুয়ে থাকলো সেখানে। অর্ণ তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো নিশ্চিন্তে। আজকে প্রথম রান্নাঘরে ঢুকেছে শোভা। তার দেখা দেখি গিয়েছে কিরণ। যদিও কাজকর্মে দুজনে পারদর্শী নয়, তবুও আজকে রান্নার করবে বাড়ির সবার জন্য। রান্নাঘরে রান্না করতে থাকা গৃহকর্মীরা যখন শোভাকে সেখানে যেতে দেখলেন, বারবার মানা করেন আসতে। তার নাকি এখানে আসা বারণ আছে। সবার এত জোরাজুরি তো থামেনি শোভা। সে ঠিক করে নিয়েছে আজ রান্না করেই ছাড়বে। সেই যে সকালে রান্নাঘরে ঢুকেছিল, বেরিয়েছে মাত্রই। রুমে আসতেই দেখতে পেল অর্ণ রেডি হয়ে বেরিয়ে গেছে কোথাও। শোভা এটা বুঝতে পারা মাত্রই সাব্বিরকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বলেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে তাড়াতাড়ি। আয়নার সামনে গিয়ে চোখ বুলালো শোভা। আজকে তাকে লাগছে ঠিক আগের মতন। পরনে কালো রঙের প্যান্ট, স্যুট, হাতে একটা দামি ওয়াচ, পার্স, মাথার সিল্কি চুলগুলো খুলে রেখেছে সে। কিরণকে তখনই মেসেজ দিয়ে বলেছিল সবটা। সে বলেছে, বুঝিয়ে বলবো আমি আম্মুকে। শোভা বেরিয়েছে বলে কিছুই বলবেন না তিনি। কিরণের কথা শুনে খুশি হলো শোভা। এখানে আসার পর সম্পর্কটা তাদের আগের থেকেও ভালো হয়ে গেছে। এই বাড়িতে এসে আর কিছু পাক না পাক, কিরণের মতো একটা বোন আর তার বাবার মতো একজন ভালো শ্বশুর পেয়েছে। শোভা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। এত সময়ে হয়তো সাবির এসে পড়েছে গাড়ি নিয়ে। বাড়ির সদর দরজাটা খুলে বাইরে বেরোবে তখনই রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো কাউকে। হাতের কাঁপুনি হাতে থাকা শোভার ফোনটা দপ করে পড়ে গেল মেঝেতে। কয়েক পা পিছিয়ে গিয়ে শুকনো ঠোক গিলে নিল শোভা। নিজেকে স্বাভাবিক করলো সে। যাই হয়ে যাক, আজকে বেরোবেই ঠিক করে নিয়েছে এটা। লোকটার রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়েছে শোভা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যে অরণ্য ছাড়া আর কেউ নয়। অর্ণ একটু একটু করে এগিয়ে আসছে শোভার দিকে। অর্ণ যত এগোচ্ছে ততই শোভা পিছিয়ে যাচ্ছে। শোভা এবার চলে যেতে চাইলো নিজের রুমে। অর্ণ দ্রুত গিয়ে তার পথ আটকে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখন বিবাহিত, ভুলে যাও এটা। নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল শোভা। ভুলতে যাব কেন? কি পড়েছো এসব? তোমার সাজসজ্জায় মনে হচ্ছে তুমি বিবাহিত। মানে পোশাকের সাথে বিবাহিত অবিবাহিতর সম্পর্ক কি? এত কিছু এক্সপ্লেন করতে রাজি নই আমি। এসব ছেড়ে শাড়ি পরে আসো। শোভা দুই হাত বুকে ভাঁজ করে তাকালো অন্যদিকে, দাঁত কটমট করে বলে উঠল অরণ্যকে। আমি শাড়ি পরতে পারি না। অর্ণ মুচকি হেসে শোভার দিকে এগিয়ে যেতে যেতে বলছে, আমি হেল্প করছি, চলো। শোভা কিছু দূর সরে গিয়ে বলল, একদম না। অরণ্য কোনো কথা না বলে শোভার কাছে গিয়ে এক প্রকার জোর করে কোলে তুলে নিল তাকে। বিরক্ত হলো শোভা। আগে চিৎকার দিয়ে বলে উঠল, মেরে ফেলুন আমাকে। হুম, এটা হবে না। তুমি পটল তুলতে গেলে আমার সন্টু মন্টুর আম্মু কে হবে? কথাটা শুনেই দাঁত কিরমির করে অন্যদিকে তাকিয়ে রইল শোভা। কথা বলল না আর। জানে ভালো করে অর্ণর সাথে সে পেরে উঠবে না কখনোই। মিহি আর আদ্রি হেঁটে যাচ্ছে হসপিটাল থেকে কিছুটা দূরে থাকা রেস্টুরেন্টের দিকে। এত সময় হলো অপেক্ষা করেই যাচ্ছে অর্ণর জন্য। বরাবর তাকিয়ে দেখছে সে আসলো কিনা, কিন্তু সবাই চলে এলেও অর্ণর কোনো খোঁজ নেই। মিহির এদিকে খিদে পেয়েছে খুব। বারবার আদৃশের গায়ে থাকা অ্যাপ্রনটা ধরে টানাটানি করছিল আদৃশ। বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে মিহিকে বলল, সমস্যা কি তোর? পোকা কামড়েছে? পছন্দের পোকাটা তো কাছেই আসে না, কামড়াবে কি করে? মিহির এমন কথা শুনে বোকা বনে গেল আদৃশ। হা করে কিছুক্ষণ মিহির দিকে তাকিয়ে বলল, তুই পাগল হয়েছিস? না রে পাগলা, আমি প্রেমে পড়েছি।
কার প্রেমে পড়েছিস? চুপ করে গেল মিহি। উত্তর কি দিবে বুঝতে পারলো না সে। কথাটা কাটাতে বলে উঠল আদৃশকে। কিপটে কোথাকার, আমার খিদে পেয়েছি তখন থেকে বলে যাচ্ছি, আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলে কি তোর পাপ হবে? এখন রেস্টুরেন্টে গেলে দেরি হয়ে যাবে। পৌঁছে গিয়ে যা খেতে চাইবি খাওয়াবো। মিহি তখন বসে পড়লো মাটিতে, গালে হাত দিয়ে আদৃশের দিকে তাকে অসহায় দৃষ্টিতেই বলল, পেটে খিদে নিয়ে মরে গেলে আমার ভবিষ্যৎ জামাইটা অকালে বিধবা হবে, এর জন্য দায়ী থাকবি তুই। আদৃশ কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়েছিল মিহির দিকে, মনে মনে বকুনি দিয়েছে ওকে। তারপর মাটিতে বসে থাকা মিহির হাত ধরে টেনে তুলল তাকে। চল, পরে আবার আমাকে বদদোয়া দিয়ে মারবি। মিহি ঠোঁটের হাসি চওড়া হলো। আদৃশকে অনেকগুলো ধন্যবাদ দিল একসাথে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ঠিক তখনই আদৃশের চোখ পড়ল পার্কিং এরিয়ার দিকে। আনহা আর রায়ান দাঁড়িয়ে কথা বলছে। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে ওই দিকে। খটকা লাগলো আদৃশের। আনহা এখানে কি করছে? ভাবলো সে মনে মনে। কিছুক্ষণ না যেতেই কিছুদিনের আগের ঘটনা মনে পড়লো তার। এই ছেলেটাকেই তো ইচ্ছাকৃতভাবে গাড়ি ধাক্কা দিয়ে মেরেছিল অরণ্য। কারণটাও অজানা ছিল না আদৃশের। ছেলেটা নজর দিয়েছিল শোভার দিকে। এই রাগেই অরণ্য তাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু এই দুইজন এখানে কি করছে? এত মনোযোগ দিয়ে কিসেরই বা কথা বলছে? আদৃশ যেতে চাইলো আনহার কাছে। মিহি গিয়ে পথ আটকালো। হাত দুটো পেছনে দিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। মিহির বলার ধরনে আর মুখের ভঙ্গিমা দেখে হাসি পেল আদৃশের। মিহির মাথায় গাঁটটা মেরে বলল তখন, আজকে বিয়ে দিলে কালকে বাচ্চার মা হবে, কিন্তু তুই এখনো ঠিক আগের মতোই রয়ে গেলি। মিহি হাসলো আস্তে করে, বলল, আমি এমনই থাকবো, বাচ্চা সামলাবি তুই আর আমি সামলাবো তোকে। মিহির আস্তে করে বলা কথাটা স্পষ্টভাবে কানে আসেনি আদৃশের। জানবে বলে জিজ্ঞেস করলো, কিছু বললি? কই কিছু না তো। আদৃশ আর মিহি আবারও হাঁটতে লাগলো রেস্টুরেন্টের দিকে। যেতে যেতে আদৃশ পিছু ফিরে তাকালো পার্কিং এরিয়ার দিকে, কিন্তু দেখতে পেল না আনহা বা রায়ান কাউকে। আদৃশের মনে হলো খারাপ কিছু হতে যাচ্ছে। রায়ান আর আনহা মিলে কি আবারও অরণ্য আর সুভার মধ্যে ঝামেলা সৃষ্টি করবে? এবার ভুল করলে আদৃশ আর ছেড়ে দেবে না আনহাকে। যাই হোক না কেন অরণ্যকে বলে দিবে আনহা আসলে কেমন। প্রথমবার বিয়েটা ভেঙেছিল আনহাই, সেখানে কোনো দোষ ছিল না শোভার। শোভার পরনে থাকা শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে অরণ্য। শোভা পুরোটার সময় ধরে শুধু দেখেই যাচ্ছে তাকে। এই লোকটা এমন কেন? এই ভালো তো এই খারাপ। মাঝে মধ্যে মনে হয় অরণ্যর সবটা জুড়ে শুধু শোভাই আছে। আবার কখনো কখনো এমন মনে হয় সে প্রচন্ড ঘৃণা করে শোভাকে। তার প্রতি অরণ্য জমিয়ে রেখেছে অনেক রাগ। শোভা এসব ভাবছিল তখনই কানে আসে অরণ্যর গভীর কণ্ঠস্বর। কোথায় যাচ্ছিলে তুমি? চুপ রইল শোভা, কথা বললো না সে। অরণ্য দেখলো শোভা চুপ থাকা। উত্তর না পেয়ে বিরক্ত হলো সে। শোভার হাতের কবজিতে টান দিয়ে কাছে নিয়ে এলো তাকে। হাত শক্ত করে চেপে ধরে বলল, সেজে গুজে একা একা কোথায় যাচ্ছিলে তুমি? উত্তর চাই আমার। সে একটু ঠকিল শোভা কথা কাটানোর জন্য বলে উঠল, আপনি না চলে গেলেন, আবার ফিরে আসলেন যে? অরণ্য বাঁকা হাসলো। হাতটা ছেড়ে শোভার কোমর চেপে ধরে নিজের কাছে গিয়ে এসে বলল, গাড়িতে উঠবো তখনই মনে পড়লো লাভবার্ড আমাকে গুড বাই কিসি দেয়নি। পটাপট আমাকে কয়েকটা চুমু দিয়ে দাও তো, না হলে পেটে গুড়গুড়ি করবে। কোথাও গিয়ে শান্তি পাবো না আমি। দিব না, কি করবেন? জোর করে আদায় করব। তখন কিন্তু তুমিই কষ্ট পাবে। চুমুর বদলে কন্ট্রোললেস হয়ে আমি আরো অনেক কিছুই করে দিতে পারি। শোভা কি যেন ভেবে হাসলো। পা উঁচু করে অর্ণ গলা জড়িয়ে ধরলো। একটু একটু করে এগিয়ে যাচ্ছিল তার দিকে। অর্ণ নিজেও এগিয়ে আসছিল শোভার দিকে। যেই না শোভার ছোটের সাথে নিজের ছোট মিলাবে তখনই শোভা থেমে গেল। চুমুর বদলে অর্ণর বুকে খোলা স্থানে কামড়ি বসিয়ে দিল সে। চোখ মুখ কুচকে বন্ধ করে নিল অরণ্য। শোভা যখন দেখলো অর্ণ শান্ত আছে তখনই মুখ তুলে তাকালো তার দিকে। নজরে আসলো অর্ণ বিরক্তমাখা মুখশ্রী। হাসি পেল তার। মনে হলো নিজের কাজে সফল হয়েছে। অর্ণ দীর্ঘ এক শ্বাস ছেড়ে বলল শোভাকে, রক্ত খাওয়া শেষ? রক্ত খাইনি তো, গুড বাই কিস্তি দিয়েছি, যান শান্তি মতো ঘুরে আসুন। অর্ণ নিজের বুকের দিকে তাকালো। দেখলো ফর্সা জায়গাটাতে লালচে দাগ বসে গিয়েছে। শোভার কামড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অরণ্য একটানে শোভাকে নিজের কাছে নিয়ে এসে বলল আবারও, যেখানে ব্যথা দিলে সেখানে গুনে গুনে 5টা চুমু দাও। শোভা হেসে বলল, দিচ্ছি। অরণ্য পুছল বউয়ের কোনো বদমতলব আছে। ড্রেসিং টেবিলের আয়নার কাছে দাঁড়িয়ে ছিল তারা।
অর্ণ হুট করে ঘুরিয়ে দিল সুভাকে। সুভার মেয়েথিন ফর্সা পেটে হাত ছুঁয়ে দিল নিজের। সাথে সাথে চোখ বন্ধ করে নিল সুভা। অর্ণ হাসল। সুভার পিঠের চুলগুলো সরিয়ে দিল এক পাশে। সুভা ভাবলো অর্ণ চুমু দিবে তার ঘাড়ে, আটকালো না সেজন্য। অর্ণর হাতটা যখন সুভার শাড়ির উঁচিতে গেল, সে চোখ খুলে ধরে নিল অর্ণর হাত। অর্ণ মুখ ডুবাল সুভার ঘাড়ে, চুমুর জায়গায় কামড় পড়তে হুঁশ ফিরল সুভার। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল সে, সরে যেতে চাইল অর্ণর থেকে, বিরক্ত হয়ে পড়ল। করছেন কি? লাগছে আমার। আমারও লেগেছে। প্রতিশোধ নিচ্ছেন? ধরে নাও তাই। ছাড়ুন আমাকে। চুমু দাও আগে। অর্ণর কাছে বিরক্ত হলো সুভা, বাধ্য হয়ে শুনতে হলো তার কথা। অর্ণ ঠোঁটে হাসছে সুভাকে জব্দ করতে পেরে। সুভার মনে হলো অর্ণ রাখবে না, আর ভাবলো এবার যার কথাটা বলবে অর্ণকে। সুভা অর্ণকে জড়িয়ে ধরলো তার মুখ পানে, তাকিয়ে সুন্দর করে বলল সে, আম্মুকে দেখতে যাব। যেতে হবে না। কেন? সুভা সাথে সাথে ছেড়ে দিল অর্ণকে। সুভা রাগ করেছে বুঝতে পেরে অর্ণ তার হাতটা ধরে নিয়ে বলল, আমি বলেছি তাই। সুভা রাগ হচ্ছে প্রচন্ড, হাতটা এক ঝটকায় অর্ণ থেকে ছাড়িয়ে নিয়েছে। চলে যাবে বলে পা বাড়িয়েছে, তখনই অর্ণ আটকে দিল তাকে। এবার আর রাগ করলো না সুভা, অসহায় দৃষ্টিতে অর্ণর পানে তাকিয়ে বলল তাকে, কেন করছেন এমন? আমাকে বন্দি করে রাখবেন, কষ্ট দেবেন বলে কি বিয়েটা করেছেন? সুভার অসহায় চাহনি দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল তার। অর্ণর কাছে গেল, সুভার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমি ফিরে আসি, তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাব। সুভা চুপ করে রইল, চুপচাপ গিয়ে বসে পড়লো বিছানায়। কান্না পাচ্ছে ওর। অর্ণ ভুল করলেও এখন আর তার উপর নিজের রাগ দেখাতে পারে না। কেন সে? সুভার অবাক লাগে মাঝে মাঝে, এই কয়েকদিনে অর্ণর প্রতি এত দুর্বল হয়ে পড়লো কিভাবে সে। অর্ণ চলেই যাচ্ছিল, দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকিয়ে চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, আমি আসার আগে রুম থেকে বেরোবে না, বেরোলে পা ভেঙে বিছানায় ফেলে রাখবো, কথাটা মনে থাকে যেন। শুনো কিছু বলল না সুভা। মনে মনে কিছুক্ষণ অরণ্যকে বকাচকা দিয়ে শান্ত হয়ে গেল সে। অরণ্য বেরিয়ে যেতে সাব্বিরকে ফোন দিয়ে চলে যেতে বলেছে সে। সময়টা সন্ধ্যা, আকাশে ঘুটঘুট অন্ধকার নেমে এসেছে, বাতাস বইছে চারিদিকে, গাছপালাগুলো দুলছে, তার সাথে পাল্লা দিয়ে ছাদের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আনহা। চারিদিকে অবস্থা কেমন সেদিকে খেয়াল নেই তার। আর মনেই ভাবছে, ভেবে যাচ্ছে কি যেন। আনহা ভাবছে অরণ্যকে নিয়ে, কেন অরণ্য তার হলো না? আর নাকি অরণ্যকে কম ভালোবাসত? তার মধ্যে কি এমন নেই যা সুভার মধ্যে আছে? কথাটা ভাবনা মাত্রই মুহূর্তেই চোখ মুখে রাগ ফুটে উঠেছে তার। সুভার প্রতি রাগ হচ্ছে আনহার। অরণ্য, বাড়ি গাড়ি অফিস সবকিছু তো সুভার। তাকে কেন সবাই এত ভালোবাসে? কেন কেউ সুভার মতো আনহাকে ভালোবাসে না? পাশে থাকা ফুলের টপটা হাতে নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলো আনহা। কি যেন হলো তার। গটগট করে হেঁটে চলে এলো নিজের রুমে। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো, এক এক করে দেখতে লাগলো সবগুলো ছবি। যেসব ছবিতে সুভা আছে সেই সব কয়টা ছবি বের করে কেবল সুভার ছবিটাই সরিয়ে দিল সেইখান থেকে। রাগে হাত পা কাঁপছে আনহা, বিড়বিড় করে বলে যাচ্ছে বারবার, তোকে আমি ভালো থাকতে দেব না সুভা। আমি যেভাবে জ্বলছি, কষ্ট পাচ্ছি, সেইভাবে তোকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিব। কিয়ান ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল আনহার রুমের দিকে। দরজাটা খোলাই ছিল বলে না চাইতো চোখ গিয়েছিল রুমের ভেতর। সুভার নামটা কানে আসছে তার, কিন্তু আগে পরে কিছু বলেছে, কিছু শুনতে পায়নি। ফোনটা নিজের কান থেকে সরিয়ে ফ্রিকুচে কিছুক্ষণ তাকালো কিয়ান আনহার দিকে। কি হয়েছে বুঝতে পারলো না কিছুই। ওর মন মস্তিষ্ক আসলে কি চলছে দেখে বোঝা মুশকিল। ঘড়ি কাটা জানান দিচ্ছে এখন রাত 8টার কাছাকাছি। এরই মধ্যে আবার পেরিয়েছে একদিন। অর্ণ সেই যে গিয়েছিল ফিরেনি এখনো। কল দিয়েছে বেশ কয়েকবার সুভার ফোনে। কত কি ভাবতে ভাবতে বিছানায় পড়ে যে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার। বিছানা এলোমেলো হয়ে শুয়ে আছে সুভা, পরনের শাড়িটাও ঠিকঠাক নেই। হঠাৎ তলপেটে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠেছে সে। চোখ খুলে তাকিয়েছে, তখনই চিৎকার দিতে যাবে, ঠিক সেই সময় কেউ মুহূর্তেই চেপে ধরলো ওর মুখ। ভয়ার্ত মুখশ্রেণী তাকালো সুভা লোকটির দিকে। ড্রিম লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে অর্ণর ফর্সা মুখটা। মুখের উপর থেকে অর্ণর হাতটা সরিয়ে বলল, সুভা কখন আসলেন? মাত্রই আসলাম। ভয় পেলে তুমি? সুভা বাচ্চাদের মতো করে মাথা নাড়ল উপর নিচ। অর্ণ হেসে ও ঠোঁট ছুয়ালো। সুভার কথার উত্তরে বলল, আমি ছাড়া অন্য কেউ আমার লাভ বার্ডের গায়ে হাত দিবে? এত সাহস
কারোর হয়নি। অরণ্যের মুখের গরম শ্বাস পড়েছে সুভার চোখে। অরণ্য কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে। কেন যেন লজ্জা পেল, সে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। জানালা খোলা, বাইরে থেকে বাতাস আসছে। অনেকক্ষণ হলো বৃষ্টি হচ্ছে বাইরে। অরণ্য আসার কথা ছিল 2 দিন পরে, কিন্তু একদিন না যেতেই চলে এসছে। বাড়িতে আসবে এটা জানেনি কাউকে, তাই তো এত অবাক হলো সুভা। অরণ্য উঠে গেছে ওয়াশরুমে। সুভাও গিয়ে দাঁড়িয়েছে জানলার পাশে। ইচ্ছে করছে বাইরে বৃষ্টিতে ভিজতেছে। ওয়াশরুমের দরজাটা খোলাই ছিল। অরণ্যকে দেখতে পাচ্ছে সুভা। কি যেন ভেবে সেও গেল অরণ্যর কাছে। সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আসুন বৃষ্টি বিলাস করি। অসুস্থ হওয়ার শখ জেগেছে মনে। হাসি মুখটা চুপসে গেল সুভা। বাচ্চাদের মতো করে বলল, ভিজবেন না? বাচ্চামো না করে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো।